নতুন নতুন ভয়ঙ্কর আর রহস্যময় গল্প শোনার জন্য নুসাইবা জান্নাত চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে কোনো অজানা রহস্য কখনো আপনার চোখ এড়িয়ে না যায়। শীতকাল, ডিসেম্বরের শেষ দিক। বাগানপুর গ্রামে কুয়াশা এমন ঘন হয়ে আছে যে হাত বাড়ালেই মনে হচ্ছে সাদা তুলো দেয়ালে ধাক্কা খাব। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ। ভোরের দিকে মসজিদের মাইকে ফজরের আজান শেষ হয়েছে। মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন রফিক, গ্রামের একমাত্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। গায়ে পুরনো উলের সোয়েটার, হাতে মাটির তেল ভরা লণ্ঠন। রফিক প্রতিদিনের মতোই হাঁটতে বেরিয়েছে। গ্রামের শেষ প্রান্তে বাঁশবাগান, যেটাকে ঘিরে অগণিত গল্প। বলা হয় ৫০ বছর আগে এখানে খুন হয়েছিল জমিদার জহুর আলী। তার লাশ কখনো পাওয়া যায়নি। কেউ বলে জমিদারের আত্মা এখনো বাঁশবাগানে ঘোরে, কেউ বলে ডাকাতদের গুপ্ত আড্ডা। রফিক এসব কুসংস্কার বিশ্বাস করে না। কিন্তু সেদিন হঠাৎই বাতাসে বাঁশপাতার মৃদু শব্দের ভেতর দিয়ে সে স্পষ্ট শুনল, এখনো সময় আছে, ফিরে যা। রফিক থমকে দাঁড়াল। গলার কাছে ঠান্ডা কাঁপুনি। চারপাশে কেউ নেই, কেবল ঘন কুয়াশা। নিজের মনকে বোঝাল, হয়তো বাতাসের শব্দ, কিন্তু লণ্ঠনের আলোয় বাঁশপাতার নড়াচড়া যেন কোনো অদৃশ্য হাতের ইশারা। পরদিন সকাল, গ্রাম জুড়ে চাঞ্চল্য। চায়ের দোকানে গরম চায়ের কাপে ধোঁয়া উঠছে, আর দোকানদার কুদ্দুস হুজুর গল্প শোনাচ্ছেন, রাত ১টার সময় বাঁশবাগানের ভেতর থেকে সবুজ আলো বেরোচ্ছিল। আমি নিজের চোখে দেখেছি, একটু পরেই মিলিয়ে গেল। গ্রামের যুবকরা কেউ হাসছে, কেউ কৌতূহলী। রফিকের বন্ধু আমিন হেসে বলল, ভাই, এসব পুরোটাই ফালতু কথা, ভূতটুত কিছু নেই। ঠিক তখনই দোকানের বাইরে বাঁশবাগানের দিক থেকে শোনা গেল পায়ের শব্দ, যেন কেউ মাটি টেনে হাঁটছে। সবাই ছুটে গেল। মাটি ভিজে আছে, কিন্তু আশ্চর্য, কোনো পায়ের ছাপ নেই। লোকেরা ফিসফিস শুরু করল। সন্ধ্যের পর রফিককে ডাকলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হাশেম আলী। বাবা, বাঁশবাগানে যেইস না, ওখানে জহুর আলীর কবর আছে। ৫০ বছর ধরে কেউ কাছে যায়নি। রফিক কবর দেখতে চাইল। হাশেম আলী লণ্ঠন হাতে নিয়ে তাকে বাঁশবাগানের ভেতরে নিয়ে গেলেন। আধভাঙা ইটের চারপাশে জঙ্গল, কবরের গায়ে শ্যাওলা। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। হাশেম আলী ধীরে বললেন, শোনা যায় জহুর আলী মৃত্যুর আগে একটা জিনিস লুকিয়ে রেখেছিল। ওটাই তার মৃত্যুর কারণ। সে নাকি এখনও সেই জিনিস খুঁজতে আসে। রফিকের শরীর শিউরে উঠল। ২ দিন পর রাতে সাহস করে রফিক আর আমিন বাঁশবাগানে ঝুঁকল। চারদিক কুয়াশায় ঢেকে আছে, বাতাসে শুকনো বাঁশপাতার খসখস শব্দ। হঠাৎ মাটির নিচ থেকে হালকা সবুজ আলো বের হতে লাগল। তারা আলো অনুসরণ করে পৌঁছাল একটা মরিচা ধরা টিনের বাক্সের কাছে। আমিন কাঁপা হাতে বাক্স খুলল। ভেতরে পুরনো হলুদ হয়ে যাওয়া একখানা ডায়েরি, পাতায় পাতায় অদ্ভুত দাগ। প্রথম পাতায় লেখা, আমি যে জিনিস লুকিয়ে রেখেছি তা প্রকাশ পেলে অনেক রক্ত ঝরবে। ঠিক তখন পিছনে খটখট শব্দ। তারা ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু বাতাসে ছড়িয়ে পড়ল কাঁচা রক্তের মতো কটু গন্ধ। পরদিন গ্রামের চেয়ারম্যান গোপনে রফিককে ডেকে বললেন, তুমি যা পেয়েছ সেটা জমিদারের সোনার মুদ্রা আর জমির দলিলের হদ্দিশ দিচ্ছে। অনেকেই ওটার জন্য মরতেও রাজি, সাবধানে থেকো। রাতের অন্ধকারে হঠাৎ দেখা গেল ৩-৪ জন অচেনা লোক বাঁশবাগানের দিকে যাচ্ছে। রফিক আর আমিন দূর থেকে অনুসরণ করল। তারা মাটি খুঁড়তে শুরু করতেই চারদিক ঘন কুয়াশায় রেখে গেল। হঠাৎ কর্কশ অমানসিক এক হাসি ভেসে এলো, আমার জিনিস কেউ নিতে পারবে না।
লোকগুলো চিৎকার করে দৌড়ে পালালো। পরদিন ভোরে বাঁশবাগানে পাওয়া গেল ছড়িয়ে থাকা বাঁশপাতা, মাটিতে রক্তমাখা পায়ের ছাপ, যা হঠাৎ করেই মাটির মাঝখানে মিলিয়ে গেছে। গ্রামের মানুষ ভয়ে ওদিক দিয়ে চলাচল বন্ধ করে দিল। কিন্তু রফিকের মনে প্রশ্ন, ডায়েরির আসল রহস্য কি? সে আবার ডায়েরি পড়া শুরু করল। তাতে লেখা, যে পাবে সে জানবে এই জমি ও সোনা শুধু আমার, অন্যের হাতে গেলে মৃত্যু অবধারিত। রফিক ডায়েরিটা নিজের ঘরের চালের তলায় লুকিয়ে রাখল। সে জানে এ রহস্য প্রকাশ পেলে গ্রামের রক্ত গঙ্গা বয়ে যাবে। সেই রাতেই জানালার বাইরে কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা এক ছায়া ফিসফিস করে বলল, আমি ফিরে আসব আমার জিনিস নিতে। রফিক বুঝল, এ কাহিনী শেষ হয়নি, এ কেবল শুরু। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না।